মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাকি গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী তিনি কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করেন। লক্ষ্য ছিল ইরানে সামরিক হামলা চালানো। কিন্তু মজার বিষয় হলো, প্রকাশ্যে তিনি ঠিক উল্টো কথা বলছিলেন। তিনি বলেছিলেন সৌদি আরব কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান চায়। তাহলে আসলে কি ঘটেছে? 28 ফেব্রুয়ারি থেকে ইরানে বড় ধরনের হামলা শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আঘাত হানে বলে দাবি করা হচ্ছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ শীর্ষ অনেক নেতা নিহত হয়েছেন। এই ঘটনার পরই প্রশ্ন উঠেছে, এই হামলার পেছনে কি সৌদি আরবেরও ভূমিকা ছিল? ওয়াশিংটন পোস্ট বলছে, 4 জন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা নিশ্চিত করেছেন সৌদি যুবরাজ গোপনে এই হামলার জন্য তদবির করেছিলেন। সৌদি আরব কেন এমন চাইতে পারে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের মূল চিন্তা ছিল তাদের তেল স্থাপনা নিরাপদ রাখা, কারণ অতীতে ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ইরান ও সৌদি আরব বহুদিনের প্রতিদ্বন্দ্বী। একদিকে শিয়া নেতৃত্বাধীন ইরান, অন্যদিকে সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরব। এই দ্বন্দ্বের কারণে বহু বছর ধরে ছায়া যুদ্ধ চলছে পুরো অঞ্চলে। সহজভাবে বললে, সৌদি আরব চায় ইরান দুর্বল থাকুক, যাতে নিজের নিরাপত্তা নিশ্চিত থাকে। এরপর কি হলো? ইরানে হামলার পর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ইরান পাল্টা হামলা চালায় দুবাই, দোহা, রিয়াদ। অর্থাৎ সংঘর্ষ এখন এক দেশ থেকে ছড়িয়ে পুরো অঞ্চলে চলে গেছে। এরপর সৌদি আরব কঠোর ভাষায় ইরানের এই হামলার নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। বড় কূটনৈতিক খেলা। হামলার পর সৌদি যুবরাজ একাধিক দেশের নেতাদের সঙ্গে কথা বলেন, যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান। এর মানে কি? সৌদি আরব এখন আঞ্চলিক জোট গড়ার চেষ্টা করছে। একই সাথে তারা বলছে, প্রয়োজন হলে প্রতিশোধ নিতেও প্রস্তুত। সৌদি আরব জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনা সদস্যদের আবাসস্থল প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বিষয়টি সম্পর্কে অবগত এক অজ্ঞাত সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপি-কে জানায়, 1 মার্চ বিকেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ব্যাপক হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ শুরু করেছে। এর মধ্যে দুবাই ও আবুধাবির বিমানবন্দরে হামলায় 1 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আসা একটি ড্রোন ঠেকিয়ে দেয় আমিরাতি বাহিনী। তবে সেই ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 1 জন নিহত ও 7 জন আহত হন। 35 ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আর ভেঙে পড়েছে ইসরায়েলের আকাশের ঢাল। সকাল, কিন্তু সূর্যের আলো নয়, আকাশ ভরে গেছে আগুনে। ইরান থেকে ছোড়া হয়েছে 35টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের দিকে। কিছু থামিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু সব না। কিছু ক্ষেপণাস্ত্র ভেদ করে ঢুকে গেছে প্রতিরক্ষার দেয়াল। আয়রন ডোম সবকিছু থামাতে পারছে না। ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর এই সিস্টেম অনেক ক্ষেপণাস্ত্র আটকেছে। মিসাইলের টুকরো, ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষ ইসরায়েলের বিভিন্ন জায়গায় পড়ে আছে। ইসরায়েলি পুলিশ বলছে, অসংখ্য রিপোর্ট এসেছে। রাস্তা, খোলা জায়গা, বাড়ির পাশ সবখানেই আতঙ্ক। সরাসরি বড় শহরে আঘাত না লাগলেও আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষেই তৈরি করছে ভয়, বিশৃঙ্খলা। একজন 50 বছর বয়সী ব্যক্তি আহত ধ্বংসাবশেষের গর্তে পড়ে। আরো অনেকে আহত শেল্টারে দৌড়াতে গিয়ে। এটা শুধু যুদ্ধ না, এটা মানসিক চাপের বিস্ফোরণ। এক ঢেউ শেষ, আরেকটা আসছে। 35টা ক্ষেপণাস্ত্র এটা কোনো ছোট আক্রমণ নয়, এটা একটা ওয়েভ, একটা বার্তা। যদি এইভাবে বারবার আক্রমণ আসে, তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়বে? সাইরেন বাজছে, মানুষ দৌড়াচ্ছে। ইসরায়েল দাঁড়িয়ে আছে অনিশ্চয়তায়। ইরানের পাল্টা আঘাতের টার্গেট শুধু ইসরায়েল না, ইরান পাল্টা আঘাত করেছে উপসাগরীয় দেশগুলোতেও। টার্গেট কাতারের আল উদেদ এয়ারবেজ, কুয়েতের আল সালিম এয়ারবেজ, ইউএই এর আল ধাফরা এয়ারবেজ, বাহরাইনের একটি ঘাঁটি। এই ঘাঁটিগুলো আমেরিকার উপস্থিতির প্রতীক। ইরানের বার্তাটা পরিষ্কার, তোমরা আঘাত করলে আমরা সবাইকে ছুঁব। বিস্ফোরণ ছড়িয়ে পড়ছে মানচিত্র জুড়ে। সংযুক্ত আরব আমিরাত, আবুধাবিতে বিস্ফোরণ, 1 জন নিহত, বাড়ির কাঁচ কেঁপে উঠেছে। কাতার, আকাশ বন্ধ, ফ্লাইট বন্ধ। সৌদি আরব, রিয়াদে বিস্ফোরণের শব্দ। জর্ডান, 2টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস। পুরো মধ্যপ্রাচ্য যেন একটা আগ্নেয়গিরি। ইরানের আইআরজিসি বলছে, এটা শুধু শুরু। তারা বলছে, এটা প্রথম ধাপ। ড্রোন, মিসাইল আরও আসবে।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। তবে তেহরানের এই পাল্টা হামলার ব্যাপ্তি এবার কেবল ইসরায়েলের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, বরং মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তারা। বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের পাশাপাশি ইরানের বিধ্বংসী আক্রমণের শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই সামরিক পদক্ষেপের পর বিশ্লেষকদের মাঝে এখন বড় প্রশ্ন, কেন আরব দেশগুলোর মধ্যে আমিরাতকে এত গুরুত্ব দিয়ে লক্ষ্যবস্তু বানালো ইরান? এই বৈরিতার নেপথ্য কারণ খুঁজতে ফিরতে হবে 2020 সালে। সেই বছরের সেপ্টেম্বরে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক বরফ গলিয়ে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। যদিও উপসাগরীয় দেশগুলো আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখত, তবে এই চুক্তির মাধ্যমে তা প্রকাশ্য রূপ পায়। বিশেষ করে 2015 সালে আবুধাবিতে ইসরায়েলের প্রথম কূটনৈতিক মিশন খোলার পর থেকেই দুই দেশের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যা মূলত ইরানের আঞ্চলিক প্রভাব ঠেকানোর একটি কৌশল হিসেবে দেখেছে তেহরান। ইরান এবারও চুপ করে থাকেনি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসাথে বড় ধরনের হামলা চালানোর পর ইরান যেন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোনো তাড়াহুড়া নেই, কিন্তু ভেতরে জমে থাকা শক্তি নিঃশব্দ আগ্নেয়গিরির মতো। ইরান সরকার জানিয়ে দিল পাল্টা আঘাত শুরু হয়েছে। বার্তা সংস্থা ফার্স বলছে, বাহরাইন, কুয়েত, কাতার আর সংযুক্ত আরব আমিরাত যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেসব জায়গা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা ছিল এক ধরনের বার্তা। বার্তাটা খুব পরিষ্কার, আমরা আছি। সৌদি আরবও জানালো তাদের রাজধানী রিয়াদ আর পূর্বাঞ্চলেও হামলার চেষ্টা হয়েছে। রাতের আকাশে বিস্ফোরণের আলো, মানুষের ভেতরে অজানা ভয়। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড সংক্ষেপে আইআরজিসি একটা কথা বলেছে, খুব ঠান্ডা গলায়। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে যেখানেই মার্কিন বা ইসরায়েলি সামরিক লক্ষ্য আছে সেগুলোতে শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আরেকটি কথাও বলেছে, তারা যতক্ষণ না শত্রু পুরোপুরি পরাজিত হয় এই অভিযান চলবে। এই কথাগুলো শুনলে মনে হয় না এটা শুধু যুদ্ধের ভাষা, এটা যেন এক ধরনের জেদ, একটা রাষ্ট্রের আত্মসম্মান। ইরান আরো বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সম্পদ এখন তাদের জন্য বৈধ লক্ষ্য। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হামিদ খানবারি একটু ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের আত্মরক্ষার অধিকার আছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকানো গেছে, তবু একজন মারা গেছেন। সৌদি আরব দাবি করেছে তারা বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে, কিন্তু তাদের কথায় একটা কষ্ট লুকানো ছিল। বাহরাইন জানিয়েছে তাদের ভেতরে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা হয়েছে। কুয়েত বলছে তাদের আলী আল সালেম বিমান ঘাঁটিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তারা সবগুলো ঠেকিয়েছে বলে দাবি করেছে, কিন্তু আকাশে যে শব্দগুলো উঠেছিল সেগুলো থামানো যায়নি। কাতারও একই কথা বলেছে, তারা নাকি সব হামলা সীমান্তে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে। তবু ভয় থেমেনি। এই 4টি দেশ, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান থামেনি। ইরাকের উত্তরাঞ্চলের ইরবিল বিমানবন্দরেও 2বার হামলা হয়েছে। ইরান দেখিয়ে দিল তারা শুধু প্রতিক্রিয়া দেখায় না, তারা অপেক্ষা করে, তারপর আঘাত করে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, 28 ফেব্রুয়ারির হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছে। তিনি জানান, অভিযানের সময় একই সঙ্গে 3টি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন। ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই হামলা চালায়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড বা আইআরজিসি। নতুন করে হামলার ঘোষণা দিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কাতারে ইরানের হামলায় বিশেষ মার্কিন রাডার ধ্বংস, আইআরজিসির বড় সাফল্য। ইরানের পাল্টা হামলায় কাতারে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা দিয়েছে, অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সম্পদ লক্ষ্য করে চালানো তাদের পাল্টা হামলার অংশ হিসেবে এই রাডার ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায় যে FP-132 রাডার সিস্টেমটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তার কার্যক্ষমতা ছিল 5000 কিলোমিটার পর্যন্ত এবং এতে ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের জন্য বিশেষ প্রযুক্তি ছিল। 2013 সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছিল, এই রাডার সিস্টেমটির মূল্য ছিল প্রায় $1.1 বিলিয়ন। বিবৃতিতে আরও বলা হয়, ব্যাপক মিসাইল হামলায় এই সিস্টেমটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এই হামলা ছিল 28 ফেব্রুয়ারি ভোরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিক্রিয়ার অংশ।
এই উস্কানিমূলক হামলার পরপরই ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায়, যেখানে আইআরজিসি ও সেনাবাহিনীর মিসাইল ও ড্রোন অন্তত 7টি আঞ্চলিক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে কাতারও রয়েছে। কাতারে রয়েছে অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি আল উদেদ এয়ারবেজ, এবং ইরানি কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল যে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে এই ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এর আগে জুন মাসেও ইরান একই ধরনের হামলা চালিয়েছিল আল উদেদ ঘাঁটিতে, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী আগ্রাসনকে সমর্থন দিয়েছিল এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছিল। আইআরজিসির জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানায়, শনিবারের ইরানি হামলায় অন্তত 200 জন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছে। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশ কয়েকটি মিসাইল ইরানের ভূখণ্ডে পৌঁছাতে ব্যর্থ হয় এবং সেগুলো ইরাক ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মরুভূমি ও শহর এলাকায় গিয়ে পড়ে। ইরান এর আগে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছিল যাতে তারা তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের কাজে ব্যবহার করতে না দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এনবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর তার সমমর্যাদার মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং ব্যাখ্যা করেছেন যে এই হামলাগুলো ছিল অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নেওয়া একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। আমরা চুপ করে বসে থাকতে পারি না, জোর দিয়ে বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঘটাচ্ছে এমন এক সময় যখন ওমান সরকারের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছিল। তেহরানে ইসরায়েলি হামলার পর সেখানকার একটি স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করেছে বিবিসি ভেরিফাই, যাতে দেখা গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় বা লিডারশিপ হাউসের একটি অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হাই রেজলিউশনের এই ছবিটি ধারণ করেছে এয়ারবেজ। এতে দেখা যায় ওই জায়গায় ভবনগুলো পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। ছবির অবস্থান সকালে তেহরানে ধারণ করা যাচাইকৃত ভিডিও ফুটেজের সঙ্গে মিল রয়েছে। যদি ইরান আর যুক্তরাষ্ট্র মুখোমুখি হয় তাহলে যুদ্ধের ভাগ্য কি ঠিক হয়ে যাবে মাত্র প্রথম 48 ঘন্টায়? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অ্যান্ড্রু ল্যাথম বলেছেন, এই যুদ্ধের গেম চেঞ্জার হবে প্রথম 24 থেকে 48 ঘন্টা, কারণ ইরানের মিসাইল স্ট্র্যাটেজি। প্রথম আঘাত, ইরানের শক অ্যান্ড ডিসরাপ্ট পরিকল্পনা। ইরান জানে তারা আকাশে যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিতে পারবে না। তাদের কাছে নেই ততটা স্টেলথ ফাইটার, নেই সেই লেভেলের এয়ার সুপেরিয়রিটি, কিন্তু তাদের হাতে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল। ফাতা 110 জুলফিকার, মারাত্মক সব মিসাইল। সলিড ফুয়েল হয়, এগুলো দ্রুত প্রস্তুত হয়, দ্রুত ছোড়া যায়, আর সবচেয়ে বড় কথা, একসাথে অনেকগুলো ছোড়া যায়। ইরানের টার্গেট খুব স্পষ্ট, কাতারের আল উদেদ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, সৌদি আরবের মার্কিন ঘাঁটি। এই ঘাঁটিগুলো সরানো যায় না, লুকানো যায় না, এগুলো স্থির, আর সেটাই সবচেয়ে বড় দুর্বলতা। লক্ষ্য ধ্বংস না, অচল করা। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুইস্ট। ইরান আসলে প্রতিটি মিসাইল দিয়ে নিখুঁত আঘাত করতে চায় না, তারা চায় ওভারলোড তৈরি করতে। ভাবুন, একসাথে শত শত মিসাইল ছোড়া হলো। ইউএসএস মিলিটারি এর কাছে আছে প্যাট্রিয়ট থার্ড অত্যাধুনিক প্রতিরক্ষা, কিন্তু সমস্যা হলো প্রতিটি সিস্টেমের একটা সীমা আছে। একটা প্যাট্রিয়ট ব্যাটারি একসাথে কতগুলো টার্গেট ধরতে পারবে? আর যদি সব ইন্টারসেপ্টর শেষ হয়ে যায়, রিলোড করতে সময় লাগে, আর সেই কয়েক ঘন্টায় ইরানের জন্য গোল্ডেন উইন্ডো। এমনকি মিসাইল আকাশেই ধ্বংস হলেও তার ধ্বংসাবশেষ রানওয়েতে পড়লে যুদ্ধবিমান উঠতেই পারবে না। মানে ঘাঁটি ধ্বংস না হলেও কার্যত অচল হয়ে যাবে। কিন্তু সময় ইরানের শত্রু। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখানেই। প্রথম 48 ঘন্টা ইরানের জন্য শক্তির সময়, কিন্তু এরপর যুক্তরাষ্ট্রের আসল শক্তি শুরু হয় তখন। স্যাটেলাইট, ড্রোন, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এক এক করে খুঁজে বের করবে মোবাইল লঞ্চারগুলো। তারপর আসবে নির্ভুল পাল্টা হামলা। ইরানের মিসাইল স্টক ধীরে ধীরে কমবে, লঞ্চ সাইট ধ্বংস হবে এবং যুদ্ধের গতি ঘুরে যাবে। এই পুরো সমীকরণটা যেন একটা ঘড়ির কাঁটার মতো। প্রথম 48 ঘন্টা ইরানের সুযোগ, দীর্ঘমেয়াদ যুক্তরাষ্ট্রের সুবিধা। তাহলে প্রশ্নটা এখন আর কে বেশি শক্তিশালী নয়, প্রশ্নটা হলো কে দ্রুত, কে প্রস্তুত, আর কে সময়কে নিজের পক্ষে নিতে পারবে। কারণ আধুনিক যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র শুধু মিসাইল নয়, সময়।
ওদিকে চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্রয় সংক্রান্ত একটি চুক্তির খুব কাছাকাছি ইরান। এই চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন 6 জন কর্মকর্তা একথা জানিয়েছেন। এমন এক সময়ে এই চুক্তি নিয়ে আলোচনার খবর এলো যখন ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে দেশটির উপকূলের কাছে বড় আকারে নৌবাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সূত্রগুলো বলছে চীনের তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তরের তারিখ এখনও ঠিক হয়নি। সুপারসনিক গতির এসব ক্ষেপণাস্ত্র প্রায় 290 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যায়, ফলে তা জাহাজে থাকা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। উত্তেজনার মাঝেই এক বড় বার্তা দিল চীন। ইরানের পাশে আছে তারা সরাসরি এবং স্পষ্টভাবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, চীন ইরানের সরকার এবং জনগণকে সমর্থন করে। তাদের ভাষায়, ইরান তার জাতীয় স্থিতিশীলতা এবং বৈধ অধিকার রক্ষার জন্য যে পদক্ষেপ নিচ্ছে তা সমর্থনযোগ্য। এটা শুধু কূটনৈতিক বক্তব্য না, এটা এক ধরনের সতর্কবার্তাও, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য। চীন পরিষ্কার করে বলেছে তারা আন্তর্জাতিক সমস্যার সমাধান চায় আলোচনা ও কূটনীতির মাধ্যমে। শক্তি প্রয়োগ বা যুদ্ধের হুমকি এগুলোর তারা সরাসরি বিরোধিতা করে। সহজ ভাষায় বললে চীন বলছে, যুদ্ধ নয়, কথা বলো। এই বক্তব্যটা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক প্রস্তুতি শুরু করেছে। বলা হচ্ছে 2003 সালে ইরাক যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় সামরিক সমাবেশ। 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, হাজার হাজার সৈন্য, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, সবকিছু ধীরে ধীরে ইরানের দিকে এগোচ্ছে। মানে পরিস্থিতি শুধু উত্তেজনাপূর্ণ নয়, এটা বিপজ্জনকও। একই সময় সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা হয়েছে। অর্থাৎ একদিকে আলোচনা চলছে, আরেকদিকে যুদ্ধের প্রস্তুতি। এই দ্বৈত পরিস্থিতি সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করছে। এখন প্রশ্ন হলো, চীন আসলে কতটা শক্তভাবে ইরানের পাশে দাঁড়াতে পারবে? অর্থনৈতিক দিক থেকে দেখলে চীন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালে ইরানের মোট বাণিজ্যের 1/4 বেশি হয়েছে চীনের সাথে। প্রায় $18 বিলিয়ন পণ্য চীন থেকে আমদানি করেছে ইরান, আর প্রায় $14.5 বিলিয়ন রপ্তানি করেছে। শুধু তাই নয়, চীনের জ্বালানি কোম্পানিগুলো সরাসরি ইরানের সমুদ্রের তেল উত্তোলনে কাজ করছে। 2021 সালে দুই দেশ 25 বছরের একটি বড় চুক্তি করে, যেখানে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পেও ইরান একটি গুরুত্বপূর্ণ সংযোগ। অর্থাৎ ইরান শুধু একটি দেশ না, চীনের জন্য এটি একটি কৌশলগত কেন্দ্র। এমনকি চীনই ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতা করেছিল, যা মধ্যপ্রাচ্যে বড় পরিবর্তন এনেছিল। এদিকে নতুন খবর হলো, ইরান চীনের কাছ থেকে উন্নত অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল কিনতে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ সামরিক সহযোগিতাও বাড়ছে। আরেকটি চমকপ্রদ তথ্য এসেছে চীনের একটি গোয়েন্দা সংযুক্ত প্রতিষ্ঠান মাইজার ভিশন থেকে। তারা স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটির নাম অফ দ্য এয়ারবেস। এখানে অন্তত 11টি F-22 রাপ্টর যুদ্ধ বিমান দেখা গেছে। এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো শুধু মহড়া নয়, বাস্তব অপারেশনের প্রস্তুতির অংশ হতে পারে। কারণ সাধারণত ইসরায়েলের ঘাঁটিতে এভাবে মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন করা হয় না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি, একদিকে ইরানকে ঘিরে উত্তেজনা, অন্যদিকে হঠাৎ এমন এক ঘটনা সামনে এলো যা ওয়াশিংটনের ভেতরেই কাঁপন ধরিয়ে দিয়েছে। প্রশ্নটা সোজা, যুক্তরাষ্ট্র কি বড় ধরনের গোয়েন্দা ধাক্কা খেল? ঘটনার কেন্দ্রে একজন মানুষ, একজন সাবেক মার্কিন বিমান বাহিনীর পাইলট, নাম জেরাল্ড এডি ব্রাউন জিয়ার, যিনি একসময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান উড়িয়েছেন। আজ তিনি অভিযুক্ত চীনের জন্য কাজ করার। মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি গোপনে চীনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছেন।
এটা শুধু কোনো সাধারণ অভিযোগ না, এটা এমন এক অভিযোগ যা সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। ব্রাউন প্রায় 20 বছর মার্কিন বিমান বাহিনীতে কাজ করেছেন। তিনি চালিয়েছেন বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান F-35 লাইটনিং II এবং F-22 র্যাপটর। এই বিমানগুলো শুধু যুদ্ধ বিমান নয়, এগুলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক। এগুলোর কৌশল, প্রযুক্তি, অপারেশনাল পদ্ধতি সবকিছুই অত্যন্ত গোপন। কিন্তু অভিযোগ বলছে এই গোপন জ্ঞানই নাকি ব্রাউন পৌঁছে দিয়েছেন চীনের হাতে। তদন্তে জানা গেছে 2023 সালের ডিসেম্বর থেকে তিনি চীনে অবস্থান করেছেন। এই সময় তিনি চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের পাইলটদের সরাসরি প্রশিক্ষণ দিয়েছেন। ভাবুন একবার, যে মানুষটি একসময় আমেরিকার হয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, সেই মানুষই এখন প্রতিপক্ষ দেশের পাইলটদের শেখাচ্ছেন কিভাবে যুদ্ধ করতে হয়। মার্কিন বিচার বিভাগ বলছে এটি সরাসরি আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট লঙ্ঘন। এই আইনের অধীনে সরকার অনুমতি ছাড়া কোনো বিদেশি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া সম্পূর্ণ অবৈধ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি বিভাগের কর্মকর্তা জন এইজবার্গ বলেছেন, যে মানুষকে দেশের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল সে এখন সেই জ্ঞান অন্য দেশের হাতে তুলে দিচ্ছে। এখানেই শেষ না। FBI এর কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের কর্মকর্তা রোমান রোজহ্যাভসি সরাসরি অভিযোগ করেছেন, চীন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের টার্গেট করছে। মানে এটা শুধু একজনের ঘটনা না, এটা হতে পারে বড় কোনো নেটওয়ার্কের অংশ। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি? বিশেষজ্ঞরা বলছেন ব্রাউন হয়তো এমন কিছু তথ্য দিয়েছেন যা F-35 পাইলটরা কিভাবে রাডার এড়িয়ে চলে সেই গোপন কৌশল পর্যন্ত পৌঁছে দিতে পারে। যদি সেটা সত্যি হয়, তাহলে শুধু যুক্তরাষ্ট্র নয়, F-35 প্রোগ্রামের সাথে যুক্ত 19টি মিত্র দেশও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আরও বড় আশঙ্কা আছে, তিনি নাকি পারমাণবিক অস্ত্র বহনের কৌশল সম্পর্কেও তথ্য দিতে পারেন। এখন একটু বড় ছবিটা দেখুন। এই ঘটনা সামনে এলো ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। অর্থাৎ একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে নিজের ভেতরেই নিরাপত্তা ফাঁস। এদিকে চীন শুধু বসে নেই, তারা ইতোমধ্যে ইরানকে অস্ত্র, রাডার সিস্টেম, এমনকি স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল ইরানে প্রি-অ্যাম্পটিভ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার সকালে একথা জানানোর পাশাপাশি ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা জারিরও ঘোষণা দেন তিনি, বলেছে বিবিসি। এদিকে আল জাজিরা জানিয়েছে তাদের প্রতিবেদকরা ইরানের রাজধানী তেহরানের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শুনেছে এবং ধোঁয়া দেখতে পেয়েছে। ইরানের আকাশে আরও এক গেম চেঞ্জার, নাম আরমান। ইরান দাবি করছে তাদের এই নতুন ইন্টারসেপ্টর সিস্টেম এমন এক ঢাল যা শত্রুর মিসাইল, ড্রোন, এমনকি যুদ্ধ বিমানকেও মুহূর্তে আকাশ থেকে মুছে দিতে পারে। শুনতে যেন সাইফাই সিনেমা, কিন্তু বাস্তব কি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে? যখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি সতর্ক করছেন সামরিক পদক্ষেপ টেবিলে আছে, ঠিক তখনই পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী, ফাইটার জেট। আর ঠিক সেই মুহূর্তেই ইরান সামনে আনছে তাদের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। টাইমিংটা কি কাকতালীয়? ইরানের দাবি অনুযায়ী আরমান সিস্টেম একসাথে 24টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। শুধু তাই নয়, এটি প্রায় ম্যাক 5 গতিতে ছুটে আসা লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে পারে। ভাবুন একবার, একসাথে আকাশে ছুটে আসছে ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, আর নিচ থেকে উঠছে একের পর এক প্রতিরোধী আগুন। এটা কি সত্যিই আকাশে আগুনের দেয়াল? ইরান বলছে হ্যাঁ। আরমানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর 360 ডিগ্রি কভারেজ, মানে কোনো নির্দিষ্ট দিকে ঘোরাতে হবে না। যেদিক থেকেই আক্রমণ আসুক, সরাসরি জবাব। এর রেঞ্জ প্রায় 120 কিলোমিটার আর উচ্চতা 27 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, টার্গেট শনাক্ত করার পর মাত্র 3 মিনিটের মধ্যে প্রতিরোধী মিসাইল ছুড়ে দিতে পারে। অর্থাৎ সময় নেই, ভুলের সুযোগ নেই। আরেকটা বড় পরিবর্তন হলো এই সিস্টেম সম্পূর্ণ মোবাইল। আগের বড় সিস্টেম যেমন বাভার 373 এর মতো নয়, আরমান একাই কাজ করতে পারে নিজস্ব রাডার, নিজস্ব লঞ্চার নিয়ে। মানে একে খুঁজে ধ্বংস করা আরও কঠিন। ইরান আরও দাবি করছে এই সিস্টেমে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলগুলো উন্নত ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড দিয়ে তৈরি, যা আকাশে বিস্ফোরিত হয়ে লক্ষ্যবস্তুকে টুকরো টুকরো করে দিতে পারে।
শুধু কাগজে নয়, ইরান আগে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ড্রোন ভূপাতিত করার কথাও বলেছে। তাহলে কি সত্যিই মার্কিন যুদ্ধ বিমান, টমাহক মিসাইল, এমনকি স্টেলথ ড্রোন সবকিছু এখন ঝুঁকির মুখে? উত্তরটা এত সহজ নয়, কারণ বাস্তব যুদ্ধ আর প্রদর্শিত ক্ষমতার মধ্যে সবসময় একটা ফাঁক থাকে। একদিকে ইরান বলছে তাদের আকাশ এখন অভেদ্য, অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ করে নেই। মার্কিন বাহিনী ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি বাড়িয়েছে, বিমানবাহী রণতরী, বোমারু বিমান, ফাইটার জেট, রিফুয়েলিং এয়ারক্রাফট সব একসাথে মোতায়েন। একদিকে ইরানের প্রতিরক্ষা ঢাল, অন্যদিকে আমেরিকার আক্রমণাত্মক শক্তি। প্রশ্নটা তাই খুব সোজা, কিন্তু উত্তরটা জটিল। যদি সত্যিই সংঘর্ষ শুরু হয়, তাহলে কি ইরানের এই আর্মার সিস্টেম আকাশকে রক্ষা করতে পারবে, নাকি আধুনিক যুদ্ধের বাস্তবতা সব দাবিকে ভেঙে দেবে? আমরা যখনই ইরান আমেরিকা যুদ্ধের কথা বলি, আমরা শুধু তেহরান আর ওয়াশিংটনকে দেখি, কিন্তু পর্দার আড়ালে আসল খেলাটা খেলছে অন্য কেউ। সেই দেশটি হলো চীন। বলা হচ্ছে সম্ভাব্য যুদ্ধটা হয়তো ইরানের সাথে, কিন্তু পরোক্ষভাবে আমেরিকা আসলে লড়ছে বেইজিং এর প্রযুক্তির সাথে। চীন ইরানকে এমন কিছু দিয়েছে যা আমেরিকার সব থেকে দামি যুদ্ধ বিমানের জন্য জমদূত হয়ে দাঁড়াতে পারে। স্টেলথ বিমানের জব, YLC-8B রাডার। আমেরিকার অহংকার হলো তাদের F-35 এবং B-2 স্পিরিট বোম্বার। এই বিমানগুলোকে বলা হয় স্টেলথ, অর্থাৎ এগুলো রাডারে ধরা পড়ে না। কিন্তু চীন ইরানকে দিয়েছে YLC-8B নামক এক অত্যাধুনিক অ্যান্টি স্টেলথ রাডার। এই রাডারটির ক্ষমতা কতটা? 700 কিলোমিটার রেঞ্জ। এটি প্রায় 700 কিলোমিটার দূর থেকেই শত্রু বিমানের অবস্থান বলে দিতে পারে। লো ফ্রিকোয়েন্সি নজরদারি। এটি এমন এক প্রযুক্তিতে চলে যা আমেরিকার পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকেও অনায়াসেই ট্র্যাক করতে পারে। ডেটা শেয়ারিং। বিমান শনাক্ত করার সাথে সাথে এটি ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন বাভার 373 বা S-300-কে সিগন্যাল পাঠিয়ে দেয়, যাতে সেগুলো মুহূর্তের মধ্যে মিসাইল ছুটতে পারে। সহজ কথায়, আমেরিকা যদি ভাবে তারা লুকিয়ে হামলা করবে, তবে চীনের এই রাডার ইরানের জন্য আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কবার্তা হিসেবে কাজ করবে। কেন চীন ইরানকে এত সাহায্য করছে? এখানে একটা বড় জিওপলিটিক্যাল চাল আছে। 2021 সালে চীন এবং ইরান একটি 25 বছরের কৌশলগত চুক্তি সই করেছিল। এই চুক্তির মূল কথা হলো চীন ইরান থেকে কম দামে তেল পাবে, আর বিনিময়ে ইরান পাবে চীনের হাইটেক সামরিক প্রযুক্তি। বিশেষ করে 2025 সালের সেই ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের পর চীন বুঝতে পেরেছে যে ইরানকে শক্তিশালী রাখা মানেই আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রাখা। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে ফেঁসে যায়, তবে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে চীনের জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। আমেরিকার দুশ্চিন্তা, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। চীন কিন্তু সরাসরি যুদ্ধে নামছে না, তারা ইরানকে অস্ত্র দিচ্ছে এমনভাবে যাতে সরাসরি আমেরিকার সাথে তাদের সংঘাত না বাঁধে। কিন্তু এই প্রযুক্তির কারণে আমেরিকার অপারেশনাল খরচ এবং ঝুঁকি দুটোই কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন চীনের এই রাডার সিস্টেম পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। আগে আমেরিকা আকাশসীমায় একচ্ছত্র আধিপত্য করত, কিন্তু এখন তাদের প্রতিটি পদক্ষেপ বেইজিং এর রাডারের তলায়। ভাবুন একবার, কোটি কোটি ডলারের F-35 যদি সাধারণ এক চীনা রাডারের কারণে ধ্বংস হয়ে যায়, তবে আমেরিকার বিশ্বজোড়া সম্মানের কি হবে? ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবছেন তিনি ইরানকে একাই সামলে নেবেন, কিন্তু চীনের এই অদৃশ্য হাত যদি ইরানের পেছনে থাকে, তবে এই যুদ্ধ আমেরিকার জন্য ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। মশা কি পারবে দানবকে হারাতে? পারস্য উপসাগরে ইরানের মস্কিউটো ফ্লিট বা মশা বাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র স্পিডবোট এবং ড্রোনের সাথে আমেরিকার বিশাল আর্মাডা বা নৌবহরের সম্ভাব্য লড়াই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম ঘড়ির কাঁটা যতই টিকটিক করছে, ইরান ঠিক ততই তাদের উপকূলে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ সাজাচ্ছে। ইরানের কম্বাইন্ড 1404 মহড়া আসলে আমেরিকার জন্য কি সারপ্রাইজ লুকিয়ে রেখেছে? মশা বনাম দানব, ইরানের কৌশল কি? আমেরিকার এক একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যেন এক একটি ভাসমান শহর, কিন্তু ইরান জানে সামনাসামনি লড়াইয়ে তারা আমেরিকার সাথে পারবে না। তাই তারা সাজিয়েছে সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক বেঁধে হামলার পরিকল্পনা। কল্পনা করুন, একটি বিশাল তিমি মাছকে যদি হাজার হাজার বিষাক্ত মশা চারপাশ থেকে ছেঁকে ধরে, তবে তিমিটি যাবে কোথায়? ইরানের এই মশা বাহিনীতে আছে শত শত সুইসাইড বোট, কামিকাজে ড্রোন এবং উপকূলে লুকানো মিসাইল ব্যাটারি।
গত 24শে ফেব্রুয়ারির মহড়া ইরান ঠিক এই দৃশ্যটি প্র্যাকটিস করেছে, কিভাবে ছোট ছোট দ্রুতগামী বোট দিয়ে আমেরিকার বিশাল জাহাজগুলোকে চারপাশ থেকে ঘিরে ফেলে সেগুলোকে একটি কিল জোনে পরিণত করা যায়। কম্বাইন্ড 1404 কেবল মহড়া নাকি যুদ্ধের রিহার্সাল? দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় আইআরজিসি যে মহড়াটি চালিয়েছে তার নাম দেওয়া হয়েছে কম্বাইন্ড 1404। এখানে তারা যা দেখিয়েছে তা সত্যিই চিন্তার বিষয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইরান দাবি করছে তাদের মিসাইলগুলো এখন আমেরিকার জ্যামিং প্রযুক্তি বা সিগন্যাল জ্যামারকেও ফাঁকি দিতে সক্ষম। ড্রোন ও মিসাইলের মেলবন্ধন। প্রথমে ছোট ড্রোন দিয়ে টার্গেট খুঁজে বের করা হচ্ছে, আর মুহূর্তের মধ্যে উপকূলে থাকা মিসাইল বা সুইসাইড ড্রোন দিয়ে সেখানে নির্ভুল আঘাত হানা হচ্ছে। উপকূলীয় প্রতিরক্ষা। কেবল সমুদ্র নয়, ইরান তাদের স্থল বাহিনীকেও তৈরি রাখছে, যাতে কোনো আমেরিকান সৈন্য যদি ইরানি সৈকতে নামার চেষ্টা করে তবে তাদের ওপর বৃষ্টির মতো কামানের গোলা আর রকেট বর্ষণ করা যায়। ট্রাম্পের আলটিমেটাম এবং হরমুজ প্রণালী। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প গত 23শে ফেব্রুয়ারি আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের জন্য সেটি হবে একটি ভ্যারি ব্যাড ডে বা অত্যন্ত খারাপ দিন। কিন্তু ইরান পাল্টা জবাব দিচ্ছে হরমুজ প্রণালীতে তাদের শক্তিমত্তা দেখিয়ে। এটি বিশ্বের এমন একটি সরুপথ যেখান দিয়ে সারা বিশ্বের তেলের বড় একটি অংশ সরবরাহ করা হয়। ইরান যদি সেখানে তাদের মশা বাহিনী দিয়ে পথ আটকে দেয় তবে বিশ্ব অর্থনীতি মুহূর্তে ধসে পড়বে। ইরানের মেসেজ পরিষ্কার, যদি যুদ্ধ শুরু হয় তবে তোমাদের ক্যারিয়ারগুলো আমাদের উপকূলের কাছে নিরাপদ থাকবে না। পরিস্থিতি এখন একটি সরু সুতোর উপর ঝুলছে। একদিকে আমেরিকার অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আর বিশাল নৌবাহিনী, অন্যদিকে ইরানের এই কম দামি কিন্তু অত্যন্ত কার্যকর মস্কিউটো ট্যাকটিক্স। ইতিহাস বলে ভিয়েতনাম বা আফগানিস্তানে আমেরিকা বিশাল বাহিনী নিয়েও কিন্তু শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। ইরানের ক্ষেত্রেও কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি ট্রাম্পের আর্মাডা ইরানের এই প্রতিরক্ষা বলয়কে তছনছ করে দেবে?